মন্দিরে এখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে নানা রকম অঙ্কন দিয়ে সাজানো, মানে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। মুর্শিদাবাদের সুবিখ্যাত মতিঝিল, দুদিকে আমবাগান। আজকে সাদুল্লা দিচ্ছে 3 কিলো 100 টাকাতে। আজকে মঙ্গলবারে আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি এসেছিলাম লালবাগ আর বহরমপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত, জায়গাটার নাম হচ্ছে আইসবাগ, এই রাধা মাধব মন্দিরে। এলাকাটার একদম এক্স্যাক্ট নাম হচ্ছে শ্রী পাটকুমার পাড়া। বহরমপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। মন্দিরের পরিবেশটা এত ভালো লাগে, এর আগেও এসেছি, আবার আজকে ছুটির দিন পেয়ে চলে এলাম। সামনে এটি হচ্ছে রাধা মাধব মন্দির। স্থাপিত হয়েছে মন্দিরটা 1609 খ্রিস্টাব্দে। আর মন্দিরের প্রবেশপথের কিছু আগেই এখানে রয়েছে গোশালা। আর মন্দিরে আমরা এসেছি সকাল 12টার দিকে। আর বেশি মানুষজন ছিল না, যেহেতু অফ ডে, এটা কোনো উৎসবের দিন নয়। আর ভেতরে ঢোকার প্রবেশপথেই দেওয়ালে শ্রী বিষ্ণুর এই মূর্তি আঁকা রয়েছে, আর সঙ্গে আঁকা রয়েছে গোমাতার মূর্তি। গোমাতার শরীরে নানা দেবতার মূর্তি এখানে রয়েছে। আর প্রবেশ করেই এখানে মনে হয় ইনি প্রতিষ্ঠাতা হবেন হয়তো এখানকার, গোস্বামী প্রফুল্লচন্দ্র সান্যাল। মন্দিরে এখন ঠাকুরকে শয়ন দেওয়া হয়েছে, আবার 3:30 4টের সময় মন্দির খোলা হবে। মন্দিরটা খুব সুন্দরভাবে নানা রকম অঙ্কন দিয়ে সাজানো। আমরা এসে ঠাকুরের দর্শন করেছি, কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে। আবার ঠাকুর জাগ্রত হবেন, তখন মন্দিরটা খোলা হবে। এই হচ্ছে রাধা মাধব মন্দিরের ভেতরের অংশ। আমরা এখানে এসে প্রসাদ গ্রহণ করেছি, তোমাদেরকে হয়তো বা আগে দেখিয়েছি কিংবা পরে দেখাবো। তারপরে আমরা এখানে একটু সময় কাটাচ্ছি, সময় কাটিয়ে একটু রৌদ্রের তাপ কমলে আমরা বেরোবো এখান থেকে। এখন মোটামুটি 2:30 বাজছে। আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশ। মানে এত সুন্দর পরিবেশ, বাইরে এত গরম, কিন্তু মন্দিরের ভেতরটা একদম শীতল হয়ে রয়েছে। বহরমপুরে যারা আছো তারা এই মন্দির চেনো না সেটা হতে পারে না, তবুও মন্দিরের যে আসার ঠিকানা সেটা আমি বলে দিচ্ছি। বহরমপুর থেকে তোমরা যদি লালবাগ গঙ্গার ধারে রাস্তা দিয়ে যাও, তাহলে নসিপুর বলে যে, নসিপুর নয়, জায়গাটার নাম হচ্ছে পীরতলা। পীরতলা বলে যে জায়গা পড়বে, সেখান থেকে ডান দিকে মোড় নিতে হবে। ডান দিকে মোড় নিয়েই সেই রাস্তা ধরে একটু বাঁকা পথ রয়েছে, কাউকে জিজ্ঞাসা করে নিলে তোমাকে জানিয়ে দেবে। সেখান থেকে সোজা পড়বে রাধা মাধব মন্দিরের পথ। আর যদি রাজ্য সড়ক দিয়ে আসতে চাও, তাহলে বহরমপুর লালবাগ যে রাজ্য সড়ক রয়েছে, সেই সড়কে কিছুটা এসেই আয়েশবাগ অঞ্চলের রাস্তার উপর থেকে বাঁদিকে মোড় নিতে হবে। বহরমপুর থেকে এলে তাহলেই পৌঁছে যাবে রাধা মাধব মন্দিরে। মন্দিরের পেছন দিকে এরকম মানে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। ঠাকুরের দর্শনও হয়ে যাবে আর তোমার সময়ও কেটে যাবে। এরকম একটা বাঁধানো অংশ রয়েছে এখানে, জায়গাটার নাম রাখা হয়েছে মাধবী কুঞ্জ। এরকমভাবে গাছের ছায়া পড়ছে।
তার পাশে আরও একটা বাঁধানো মন্দির, কোনো মূর্তি এখানে নেই, কোনো ভগবানের পূজা নিশ্চয়ই এখানে কোনো সময় করা হয়। আর রয়েছে এই কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল ধরে আছে সামনে, আর গাছের যে শেকড় বাকড় বা ঝুড়ি বলবো, এই ঝুড়িগুলোতে এরকমভাবে চালা ধরনের তৈরি হয়ে গিয়েছে। মানে এত পরিষ্কার আর এত ঠান্ডা জায়গাটা, খুব ভালো লাগছে। শহরের গরম থেকে দূরে এসে একটু সময় কাটানো এখানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, এই মন্দিরের পেছনের দিকটায় একটা দিঘি বা পুষ্করণী টাইপের রয়েছে। এইটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিল, আর তার সামনে রয়েছে মতিঝিল পার্ক। এখন মনে হয় গেটটা বন্ধ রেখেছে মন্দিরের। এই পেছনের দিকটা দিয়ে গেলেই ওই মতিঝিলের সামনে পৌঁছানো যায়। আর রয়েছে এই রাধাকৃষ্ণের এই অপূর্ব মূর্তি। হ্যাঁ, এখন বন্ধ রাখা রয়েছে। মন্দির খুললে তখন এগুলো খুলে দেওয়া হবে, তখন পেছনে গিয়ে একদম কাছ থেকে মতিঝিল দেখা যাবে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি পাঁচিলের উপর থেকে। এই যে এই হলো সেই মুর্শিদাবাদের সুবিখ্যাত মতিঝিল। আর অপর পাশেই মতিঝিল পার্ক। খুবই অল্প মানুষজন ছিল আজকে, সেই জন্য খাওয়া দাওয়াও তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর খাবারটাও খুব সুন্দর ছিল। এখানে মোটামুটি 11টা-12টার মধ্যে এসে কুপন নিলে কিছু মূল্য নেয়, সেই জন্য কুপন নিতে গেলে কিছু মূল্য দিতে হবে। তারপরে কুপন নিয়ে নিলে এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয় মোটামুটি 1টার পর থেকে। আমরা প্রসাদ গ্রহণ করলাম 1:30টার সময়। আর এই যে আমার ম্যাডামরা পাশে ওইদিকে জাম গাছ ছিল, জাম গাছ থেকে জাম পাড়ছিল। ওটা কি কাঁচা ডুমুর বলছে? ফলসা, ডুমুর না, ডুমুর হয়। আমাকেও দাও না। ফলসা বলছে কাঁচা আর পাকা। এই হচ্ছে আমাদের খাওয়া যায় এগুলো। খেলাম তো। কি নাম? ফলসা। কি ফল এখানে পেয়েছে, ফলটার নাম হচ্ছে ফলসা। খাওয়া যায় তাই বলছে, কালো হবে তখন খাওয়া যায়। কাঁচা অবস্থা এটা, আর এখন কাঁচা হচ্ছে এটা। কি টক গো, টক মিষ্টি খেতে। এই ছিল আমাদের আজকে রাধা মাধব তলার একটু অভিজ্ঞতা। আমি এর আগে এসেছিলাম, তখন এখানে উৎসব হয়। উৎসবের সময় তো লোকারণ্য হয়ে থাকে, তখন এখানে মানুষের পা ফেলা মুশকিল। এই যে সামনে এই অঞ্চলটা রয়েছে, এখানে তখন প্রসাদ খাওয়ানো হয়। অনেক বড় জায়গা, এইখানে লোকারণ্য হয়ে থাকে যখন প্রসাদ খাওয়ানো হয় উৎসবের সময়। উৎসবের সময়টা কখন আমার ঠিক জানা নেই। আর এখন আমরা এসেছিলাম, এখন তো একদম ফাঁকা, মানে কিছু হাতে গোনা মানুষজন এসেছে। আর এখানে এলে আরেকটা তথ্য তোমাদেরকে দিই, এখানে এলে আগে থেকে ফোন করে আসতে হবে। ফোন করে ওনাদেরকে বলে দিতে হবে যে আমরা এই কজন আগামীকালকে যাব, প্রসাদ গ্রহণ করব। তাহলে ওনারা তোমার প্রসাদ গ্রহণের ব্যবস্থাটা করে রাখবেন। তারপর এখানে এসে কুপন সংগ্রহ করতে হবে। খুব সুন্দর শান্ত জায়গা একদম। ঠিক আছে, দেখি রাধা মাধব তলায় আরেকটু সময় কাটাবো, তারপরে এখান থেকে বেরোবো। যদি আর কোথাও যাই সেখানকার ভিডিও তোমাদেরকে দেখাবো।
নইলে একদম বাড়ি। প্রচণ্ড গরম বাইরে, ওয়েদারটা রোদ্রের তাপ আজকে কিছুটা কম আছে তুলনামূলকভাবে, কিন্তু হিউমিডিটির জন্য একদম ঘাম ঝরছে আমার। এখন বাজছে 1:45 আর আমরা প্রসাদ গ্রহণ করার জন্য বসেছি এখানে এরকম প্রশস্ত স্থানে বারান্দাতে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়েছে, ঠাকুর এখন শয়নে গিয়েছে, আবার 3:30-4টের সময় মন্দির খোলা হবে। অল্প, অতি অল্প। এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এত হিউমিডিটি যে কি বলবো না, বসে থেকেও ঘাম বাধা মানছে না। এখন বেরিয়ে সোজা বাড়ি যাব, আর কোথাও যাওয়ার ক্ষমতা নেই। সামনে এটা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়, আর রাস্তার সামনে দিয়ে গেলে এখানে হচ্ছে রেলগেট। ট্রেন আসছে কোনো দিকের, চলো দেখে আসি। এমন কিছু দূরে নয়, কিছুটা গেলেই এখানে রেলগেট। বাড়িটা তৈরি হচ্ছে, এখানে মিস্ত্রিরা কাজ করছে, সব বসে নিজেদের জামা খুলে জামা দিয়ে হাওয়া খাচ্ছে। এত হিউমিডিটি বলার বাইরে। আমার গাড়ি পিছনে রাখা রয়েছে। সামনে রেলগেট বন্ধ। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে লালবাগ বহরমপুর রাজ্য সড়ক পড়বে। আমরা এটা দিয়ে দেখি এটা দিয়ে যাবো কি না, নাহলে যে রাস্তা দিয়ে এসেছিলাম ভিতরে সেই রাস্তা দিয়েই ফেরত যাব। ট্রেন আসতে অনেকটা দেরি আছে, আর আমার ম্যাডামরা সামনে অপেক্ষা করছে। এই গরমের মধ্যে আর অপেক্ষা করিয়ে লাভ নেই, তাই ফিরে চলে এলাম। আজকের ভিডিওটা আশা করি এই পর্যন্তই। আবার অন্য কোনো জার্নিতে, অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। তবে চেষ্টা করব একটু ঠান্ডা দিনে বেরোনোর। এই নিয়ে 2 দিন হয়ে গেল আমার এই হিউমিডিটির মধ্যে পড়া। এত গরম সহ্য করা যাচ্ছে না। এইখানে বাইক রেখে গিয়েছিলাম গাছতলার নিচে, যাতে সিট না গরম হয়ে যায়। এখন 5 মিনিট রোদ্রে রাখলেই সিটে আর বসা যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। আমার ভিডিও প্লাস মোটো ভ্লগ দুটোই একসাথে চলে। তোমরা দেখলে আর কিছুই না, উৎসাহ পাবো ভিডিও বানানোর। ভেবেছিলাম অনলি মোটো ভ্লগ করব, কিন্তু
এই রৌদ্রের মধ্যে জাস্ট মোটরসাইকেল নিয়ে দূর দূরান্তে যাওয়া খুব মুশকিল। সেই জন্য চ্যানেলটা জনরা পরিবর্তন করে ভিডিও প্লাস মোটো ব্লগ দুটোই একসাথে। ভিডিও যদি তোমাদের একটুও ভ্যালু দেয়, সম্ভব হলে সাবস্ক্রাইব করে নিও, আর সম্ভব হলে একটা কমেন্ট। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আজ এটুকুই। এখন ফিরে যাচ্ছি বহরমপুরের পথে, আর দুদিকে আম বাগান। এইখান থেকেই মুর্শিদাবাদের সমস্ত আম ভারতের নানা অঞ্চলে, পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে, এমনকি বিদেশেও পৌঁছে যায়। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু আম বাগান। আম আর লিচু, লিচু সমস্ত পেরে নিয়েছে, লিচু আর নেই। আম এখনও গাছে দেখতে পাচ্ছি, অনেক আম কাঁচা রয়ে গিয়েছে, এগুলোই আরও পরে পাকবে, দিয়ে বাজারে সাপ্লাই হবে। এই রাস্তাটা সম্পূর্ণ আগে মাটির রাস্তা ছিল, এখন একদম পাকা রাস্তা বানিয়ে দিয়েছে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়া যেত না, আর এখন একদম হাইওয়ের মতো। পথে যাচ্ছিলাম, যেতে যেতে লালবাগের রাস্তায় আম পেয়ে গেলাম। গতদিনও তোমাদেরকে দেখিয়েছি আমরা আম কিনেছিলাম এখান থেকে। আজকে সাদুল্লা দিচ্ছে 3 কিলো 100 টাকাতে, আর আমাদের শহরে মোটামুটি 40 টাকা কিলো আম বিক্রি হচ্ছে। এই যে পরপর এরকমভাবে বসে আম সেল করছে, পিছনেও রয়েছে, আরও বসবে সামনে, একটু বিকেল হলেই বসবে। পীরতলাতে দাঁড়িয়ে ওখানে আম কিনে নিলাম, এবার সামনে বহরমপুরের দিকে যাচ্ছি। ওয়েদারটা আস্তে আস্তে ভালো হচ্ছে, যত সন্ধ্যের দিকে যাচ্ছে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, মানে একদম টেকা যাচ্ছিল না গরমে। এখন সব এই রাস্তায় এরকমভাবে আম বিক্রি করবে, বাগান থেকে আম নিয়ে এসে এখানে এরকমভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আম বিক্রি করবে। আর পানি ফল যখন ওঠে সেই সময়ে এই সমস্ত যেখানে আম বিক্রি করছে এই জায়গাগুলোতে পানি ফল বিক্রি হবে। তোমাদের আশেপাশের এলাকায় এরকম কোনো জায়গা আছে কি না জানিও, যেখানে এরকম একদম বাগানের পাশে পসরা সাজিয়ে আম, লিচু, পানি ফল এইসব বিক্রি হয়। কলকাতা থেকে ট্রেনে আসার সময় কৃষ্ণনগরের কাছে এরকমভাবে পানি ফল বিক্রি করে। দুপাশে ডোবা থাকে, ডোবাগুলো থেকে পানি ফল তুলে এবং ডাইরেক্ট ট্রেনে উঠে সেগুলো বিক্রি হয়। এবং বাজারে যেগুলো পাওয়া যায় তার চেয়ে অনেক টেস্ট বেটার থাকে, টেস্ট বেটার, সাইজ বড়। এই রাস্তাটা আমার সামনে সোজা বহরমপুর পর্যন্ত রয়েছে, আর পেছন দিকে এই রাস্তা ধরে গেলে একদম হাজারদুয়ারি পৌঁছানো যাবে। বহরমপুর ছাড়িয়েও এই রাস্তা ধরে যদি সোজা যাওয়া হয় একদম কলকাতা পর্যন্তও পৌঁছাতে পারবে তোমরা। আর পেছন দিকে সোজা গেলে শিলিগুড়ি, উত্তরবঙ্গ সমস্ত কিছু। চলে এসেছি বহরমপুরের প্রায় উপকণ্ঠে। এই দিক দিয়ে গেলে, মানে ডান দিক দিয়ে গেলে গঙ্গার ধার দিয়ে যাওয়া যাবে, আর আমরা সোজা চলে এলাম, এটা শহরের ভিতর চলে যাচ্ছে একদম। সামনেই কুঞ্জঘাটা। এটা দিয়ে আসার কারণ তোমাদেরকে আরও একটা দোকান দেখাবো, সেই দোকানটা নাকি নিজেই ফেমাস, মানুষের কারণেই অবশ্যই। চায়ের দোকান, এই যে আমার ঠিক ডান দিকে এই দোকানটি, বাবু টি স্টল।
খুব নাম করা, সবাই এখানে চা খেতে আসে। কেন নাম করা একদিন টেস্ট করে দেখতে হবে, আমি কখনো আসিনি। আর খোলে সন্ধ্যের দিকেই মনে হয়, দিনের বেলায় যে স্পেশাল চা বা কিছু থাকে সেটা মনে হয় দিনের বেলায় করে না, সেটা সন্ধ্যের পর থেকে। এখন যাচ্ছি বহরমপুরের এক পুরনো এলাকার ভেতর দিয়ে, কুঞ্জঘাটা, সয়দাবাদ। সামনে সয়দাবাদ রাজবাড়ি রয়েছে। রাজবাড়ির বেশি কিছু অংশ টিকে নেই আর, কিন্তু রাজবাড়ির কিছু অংশকে নতুন করে সাজিয়ে নাকি লাইব্রেরি বানানো হয়েছে। আজকে আর ইচ্ছেও নেই, সময়ও নেই, অন্য একদিন আসবো। এই যে আমাদের ঠিক সামনে এইখানে উপরে সিংহ, এইটা হচ্ছে আমাদের কুঞ্জঘাটা রাজবাড়ি। এই সামনের যে অংশটুকু দেখা যাচ্ছে এটুকুই অবশিষ্ট রয়েছে, পিছনে আর কিছু অবশিষ্ট নেই। সামনেও কোনো না কোনো উপায়ে দোকান হয়ে গিয়েছে। ভেতরে সম্প্রতি রেনোভেট করে লাইব্রেরি বানিয়েছে, এটাও আমি ফেসবুকেই দেখেছি, এসে একদিন দেখতে হবে। বহরমপুর শহরের বিকালের দৃশ্য। আজকে মঙ্গলবার, তাই শহর ফাঁকা। এখন আমার ছোট ম্যাডাম আরাধ্যা, তার দাবি আইসক্রিম খাওয়াতে হবে, সেই জন্য এইদিকে এলাম। এখান থেকে আইসক্রিম নিয়ে নেব, তারপর সোজা বাড়ি। আরাধ্যা চলে যাবে সেখান থেকে পড়াশোনা করতে, প্রাইভেট টিউশন নিতে, আর আমাদের ভ্লগ সেখানেই শেষ হবে। এই হচ্ছে আইসক্রিম। কি গাছ বলে এগুলোকে ম্যাডাম? ক্রিসমাস ট্রি। কেন আমি খেতে পারবো না হেলমেট পরে? অরুণের মেরি ক্রিম।